বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ বন্ধ হলো পাকস্থলীর রক্তক্ষরণ। লন্ডনে নেয়ার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। হাসপাতালের শাশুড়ির পাশে ডাক্তার জুবাইদা। দানার জমিন আছেন যে বালুতে সব বোঝালে এই বালু ফলাই দেয় না 10 টাকা 8 টাকা সমান আছে। খালবিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। আইনের তোয়াক্কা করছে না কেউ। রাজুকের পর নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, জবাবদিহি নিশ্চিতের তাগিদ। অবসানের পথে নয় আর্থিক প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে বাড়বে করের বোঝা। দায়মুক্তি না দেওয়ার তাগিদ। ঠান্ডা পড়তেই ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দির প্রকোপ। ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবানের সরকারি হাসপাতালে শয্যা সংকট। বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা পুতিন মোদির। অস্ত্র প্রযুক্তি বিনিময়ে একমত দুই নেতা। ভারতকে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি। দেখছিলেন শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শুক্রবার বিকেলে ডাক্তার AQM মহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোস্কোপি হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি আরও জানান, পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়া। গত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেই লন্ডনে পাঠানো হবে তাকে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সহকর্মীদের সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে, কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল। কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব। সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে, যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের অবনতি হলে 27 নভেম্বর সিসিউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানেই তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুক্রবার বিকেলে এভারকেয়ার থেকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডাক্তার জুবাইদা। রাতে আবারও শাশুড়িকে দেখতে এভারকেয়ারে আসেন তারেক পত্নী। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ ও যুক্তরাজ্যে নিতে লন্ডন থেকে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকাল 11:15টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী ডাক্তার জুবাইদা। এ সময় তাকে স্বাগত জানান বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি সহ বিএনপি নেতারা। ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল 11:15টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হন জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। জুবাইদা রহমানকে বহনকারী গাড়ির আগে পড়েছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর গাড়ি। চোখে পড়ে পুলিশের নিরাপত্তাও। বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে গাড়িবহর। বেলা 11:53 দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান।
পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে দেখতে যান চিকিৎসাধীন শাশুড়ি বেগম জিয়াকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা। ডক্টর জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই দেশি বিদেশি মেডিকেল টিম তারা সার্বক্ষণিকভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। উনি যখন সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন, আমরা আশাবাদী হয়ে উঠেছি। ডাক্তার জুবাইদা রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে, আমাদের মনে অনেক সাহস হয়েছে। 2.5 ঘন্টার বেশি সময় অবস্থানের পর বেলা 2:30টার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ হয়ে বেলা 3টার দিকে পৌঁছান ধানমন্ডির 5 নম্বর রোডের মাহবুব ভবনে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হয়েছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে দোয়া শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবে কারাগারে গুরুতর অসুস্থ হন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবেই কারাগারে গুরুতর অসুস্থ হন, অথচ দেশের গণতন্ত্র উদ্ধারে তিনি জীবন উৎসর্গ করেছেন। 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও জুমার নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। কুড়িগ্রামে বেগম জিয়ার রোগ মুক্তির বিশেষ দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন, বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সিলেট, মাদারীপুর, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার দুঃশাসনে বেগম খালেদা জিয়ার ওপর জেল জুলুম সহ নানা নিপীড়ন নেমে এসেছিল। অবিরাম নির্যাতনে দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেই জন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইনবিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনে যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখব আলামেন তুষারের রিপোর্ট। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন। একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছিল, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে।
দীর্ঘদিন ধরে রামপুরা খালের উপর নির্ভর করেই জীবন চলছে শাহ আলমের। তিনিও বলছিলেন কিভাবে খালের জায়গা দখল করে গড়ে উঠছে এই নগরী। মাটির কামান নাই, সব বালু। এই বালু ফেলাই দেয় না 10 তলা 8 তলা সমানত আছে। কিন্তু জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি, তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। ছোট আকৃতির ভবন থাকে তাও দুর্যোগটা কম হয়, কিন্তু যখন ভবনের উচ্চতা যত বাড়তে থাকে তত বেশি তার বিপদের সংখ্যাটা। জলাশয় জলাভূমি ভরাট করার যত ধরনের হাউজিং আছে সবগুলো হাইলি ভালনারেবল। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায় ভূমিকম্পের সময়। ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কোনো মনিটরিং দেখতেছি না আমরা। নতুন প্রতিষ্ঠান পরে করেন না, আপনার তো আমাদের তো অর্থের অভাব আছে, লোকবলের অভাব আছে, তা আপনি এত জরুরি কি দরকার? চোখের সামনেই একের পর এক আমাদের ডেভিয়েশন হয়, খাল ভরাট হয়ে যায়, ভবনগুলো মানে অবৈধভাবে নির্মিত হয়। রাজুক চেয়ে এসে দেখে মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি। এইটাকে যদি আমরা মানে তার মূল যদি আমরা সরাতে না পারি তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। অনেক পরিকল্পনার আইনগুলো পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন মাফিয়ারা কাজ করেছে। কারা কিভাবে করলো, কিভাবে এই শহরটাকে মৃত্যুকূপ বানানো হলো, কেন আমাদের এই ভূমিকম্পে আমরা তটস্থ থাকি অথচ আমরা জানি যে আমাদের বড় ভূমিকম্প আসতে পারে, কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়, পুরো বিষয়টা এসে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। যে সমস্ত ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো আপনি বন্ধ করে দেন, সেগুলোকে কিভাবে সাপোর্ট করে উন্নত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেন। বৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে ক্ষতিপূরণ দেওয়ার চর্চা প্রতিষ্ঠানগুলোকে দায়মুক্তি দেওয়ার শামিল। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হইলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে।
এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে অথবা কর থেকে অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো একটার পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শীতের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। এতে সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। রোগের চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আক্রান্তদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত রিপোর্টে। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। প্রতিদিন সদর হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। চাপ বেশি হওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। সেবা পাইলাম না, কোনো একটা সিট পাইলাম না। ফ্লোরের মধ্যে 2 দিন যাবত থাকছি। ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে বসে তেমন লাগে। নিজের স্যালাইন মেলা সব লাগাইছি, এরপর ডাক্তার কোনো খবর নাই। জ্বালা যন্ত্রণা করে, পাতলা বাইরে করা যায়, পাতলা বাইরে করা যায়, আর কোনো সেবা নিতে চান। কর্তৃপক্ষ বলছে জনবল সংকট থাকলেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। আমরা চেষ্টা করে যাচ্ছি এই যে সকল ডাক্তার বা যে জনবল রয়েছে এর মাধ্যমে এই বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়ার জন্য। বহুতল ভবন স্থান সজ্জার ব্যাপারটা আরেকটু বৃদ্ধি করতে পারি, আর তাই আমরা আমাদের এই জেলার সবাইকেই মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারবো। পার্বত্য জেলা বান্দরবানেও দেখা দিয়েছে নিউমোনিয়া সহ নানা মৌসুমী রোগের প্রকোপ। গত 1 মাসে এসব রোগে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের করিডোর ও মেঝেতে রেখে চলছে চিকিৎসা সেবা। পাহাড়ি এলাকা ঠান্ডা বেশি, তার জন্য চলে আসছে। নিউমোনিয়া ধরা খাইছে, তারপর ভর্তি রাখছে এখানে। যারা প্রায় গুরুতর অবস্থায় আসে ওগুলো আমরা সর্বত চেষ্টা করি ওদেরকে যে ডক্টরের কথা নির্দেশ অনুযায়ী ওষুধপত্র দিয়ে সুস্থ করার জন্য। শীতে বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। শীতটা একটু বেশি, কুয়াশা বেশি, তাই আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বান্দরবান সদর হাসপাতালে গত 1 মাসে 252 জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। মিরুন আহমেদ, সময় সংবাদ। নেত্রকোনায় ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলপনা বেগম। আলপনা, শীত বাড়ার সাথে সাথে নেত্রকোনায় ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে চলছে। দেখা গেল যে গত সপ্তাহে 1 সপ্তাহে রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে, তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বৃদ্ধরাও রয়েছে। যে অবস্থা শিশু ওয়ার্ডের দেখা গিয়েছে যে আপনার এই যদি দেখেন যে শিশু স্ক্যান ওয়ার্ডে রয়েছে যে রোগী, এবং একদম বারান্দা পর্যন্ত মেঝেতে রোগীদেরকে ঠাঁই দেওয়া হয়েছে, কারণ রোগীদের একেবারে ওয়ার্ড পর্যায়ে জায়গা নেই। আমরা যদি হাসপাতালের তথ্য অনুযায়ী বলি তো দেখা গেছে যে শিশুদের মধ্যেও সাধারণ রোগী ছিল গতকালকে 94 জন, এবং আজকে হয়েছে 110 জন। আর স্ক্যানুতে অর্থাৎ এই যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল 54 জন, আজকে বেড়ে হয়েছে 65 জন। তবে ডায়রিয়া বিভাগেও রোগী রয়েছে, গতকালকে ছিল 24 জন, আজকে 13 জন হয়েছে, কমে গিয়েছে। কিন্তু শিশুদের যে ঠান্ডা, কাশি এবং জ্বর রয়েছে, এসব নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। কেউ কেউ 2 দিন 3 দিন যাবত এই হাসপাতালের মেঝেতে রয়েছেন, আবার অনেকেই চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। তো এই যে প্রত্যেকটা হাসপাতালের একই অবস্থা, এবং এটা নেত্রকোনা জেলা সদর হাসপাতাল থাকায় যে দেখা গেছে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং এই সদর উপজেলা, পূর্বধলা,
কেন্দ্র, আটপাড়া এবং দুর্গাপুর এসব জায়গা থেকেও প্রতিনিয়ত রোগীরা আসছেন এবং বিশেষ করে যে শিশু রোগীর যে সংখ্যাটা এটা বেশি। এটা হচ্ছে যে 0 থেকে 28 দিনের শিশুরা রয়েছে প্রায় ভর্তি রয়েছে 59 জন এবং বড় যারা রয়েছে বিভিন্ন বয়সের তাদের মধ্যে 110 জন শিশু রোগী শুধু ভর্তি রয়েছে। এবং প্রতিদিন যে চিকিৎসকরা যেটি বলছেন যে আগে যে রোগীদের গড়ে 100 জনের মধ্যে 20 থেকে 25 জন ঠান্ডা কাশি এবং জ্বরের রোগী পাওয়া যেত, আর সেটি বেড়ে হয়েছে 40 থেকে 45 জন এখন গড়ে প্রতিদিন 100 জনের মধ্যে তারা এরকম ঠান্ডাজনিত রোগী পাচ্ছেন। এই যে তবে ডায়রিয়ার যে প্রকোপটা দেখা দিয়েছে এটি হচ্ছে এই শিশুদের বেলায় একটু ভয় পাচ্ছেন যে অভিভাবকরা যে ডায়রিয়াটা হলে এই দ্রুত সারা যাচ্ছে না, তবে ঠান্ডা এবং কাশি যে রোগী রয়েছে সেই রোগীদেরকে এই অনেক সময় দেখা গেছে যে নিবিড় পরিচর্যা ওয়ার্ড রয়েছে সেখানে নেওয়া হচ্ছে এবং জায়গা না থাকায় যে সমস্যাটি হয়েছে। আমার কাছে এই ছিল ঠান্ডাজনিত জাহাজ বা মাদার ভেসেল কেনার ধুম পড়েছে। 2 মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে কেনা হয়েছে 2,500 কোটি টাকা মূল্যের 5টি জাহাজ। আর অন্তত 5টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। মূলত সরকার 7.5% শুল্ক সহ প্রত্যাহার করায় প্রতিটি জাহাজ 40 থেকে 50 কোটি টাকা কম দামে কিনছে শিল্প গ্রুপগুলো। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন জাহাজের সংখ্যা 104টি। এর আগে জাহাজের সংখ্যা 99টি হলো। সাম্প্রতিক সময়ে নতুন করে 5টি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও 5টি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে। এর মধ্যে এমজিআর বাংলাদেশ যেমন 2টি ওয়েল ট্যাঙ্কার কিনেছে, তেমনি বিএসসি, এসআর শিপিং এবং ভ্যানগার্ড মেরিন কিনেছে 1টি করে বাল্ক ক্যারিয়ার। এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে আমাদের জব সেক্টর এবং আমাদের যে ফরেন আর্নিং, আমাদের যে জাহাজ ভাড়া এবং অন্যান্য লজিস্টিক্স খাতে আমাদের যে আর্নিংটা বাইরে চলে যেত সেটা আমাদের দেশের অর্থনীতিতে যুক্ত হবে। বিদেশ থেকে জাহাজ কেনা বা আমদানির ক্ষেত্রে 7.5% হারে শুল্ক আরোপ করায় চলতি বছরের শুরুতে মাদার ভেসেল কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। কারণ এই শুল্কের কারণে প্রতিটি জাহাজে 40 থেকে 50 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছিল। জাহাজ কেনার সময় যদি আপনি সেকেন্ড হ্যান্ড জাহাজ কেনেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে। এটি জাস্ট লাইক শেয়ার মার্কেট, যখন প্রাইস ফল করে একবার বটমে আসছে এবং একটু উপর দিকে উঠবে তখন আপনি হান করতে থাকবেন যে আপনার কোন কোন ট্রেডের জন্য কোন কোন জাহাজগুলি দরকার, তখনই আপনি জাহাজগুলি ফটফট করে কিনবেন। কিন্তু সেই কারণে আপনাকে স্পট মার্কেটে কিনতে হলে আপনার কুইক ডিসিশন দরকার। অবশ্য সেপ্টেম্বর মাসে সরকার শর্ত সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায় জাহাজ কেনা শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে 100 কোটি টাকার বেশি। এমআর ট্যাঙ্কারের অর্থায়ন করছে আর একটা বাল্কারের এগেইন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করছি। জাহাজ কেনার জন্য বিএসসির যে প্রণোদনা সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে 7.5% ট্যাক্স মওকুফ করেছে বর্তমান সরকার। এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে। লাভের ক্ষেত্রে যদি ট্যাক্সের মওকুফ করার জন্য বিএসসি প্রথম লাভের ভাগিদার হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য টাকার অঙ্কে তার পরিমাণ বছরে 2 লাখ কোটি টাকার বেশি। আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে 4,200 জাহাজ, যার মধ্যে মাত্র 100 জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন। বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ সংকট থাকায় বাড়ছে ভাড়া। এই অবস্থায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। 104টি মাদার ভেসেল দিয়ে একযোগে 54 লাখ মেট্রিক টন পণ্য বহন সক্ষমতা রয়েছে। জাহাজ যখন সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি কস্টটা কমে যাবে। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করব। তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক এবং এটা আমার মনে হয় এই সেক্টরটাতে কিন্তু আরও ডেভেলপ হতে থাকবে সামনে।
মূলত 2019 সাল থেকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত জাহাজ কিনতে শুরু করে। এর আগে একছত্রভাবে বিদেশ থেকে ভাড়া করা জাহাজ দিয়েই আমদানি রপ্তানি পণ্য বহন করা হতো। অবশ্য আগামী বছরের 30 জুন থেকে আবারও 7.5% হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডিমের দাম খুচরা বাজারে স্থিতিশীল থাকলেও কমেছে পাইকারিতে। চাহিদার তুলনায় যোগান বাড়তি থাকায় এই পরিস্থিতি বলছেন পাইকাররা। এতে ভোক্তার মনে সন্তুষ্টি এলেও ক্ষতির মুখে খামারিরা। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে অতিরিক্ত ডিম সংরক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। ডিসেম্বরের প্রথম 2 দিনের তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট করেছেন অন্তরা সেন। বারবার সব হতাশ হয়ে যাচ্ছে, মুরগি সেল করে দিচ্ছে, প্রান্তিক খামারগুলো লস হইতেছে। ডিমের ভিতরে তো পার্থক্য আছে। সস্তা আমিষের সহজলভ্য উৎস মুরগির ডিম। এই ডিমের দামই কমছে বাজারে। মাস ব্যবধানে রাজধানীর তেজগাঁও পাইকারি আড়তে গেল বুধবার 100 লাল ডিম বিক্রি হয় 750 থেকে 780 টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল 810 থেকে 820 টাকা। এক মাস আগে 950 আর এক বছর আগে বিক্রি হয়েছে 1100 টাকায়। চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগানেই ডিমের দাম কমছে বলে দাবি বিক্রেতাদের। এক মাস আগের থেকে বাজার খুবই মন্দা। এক ডিমের দাম 60 টাকা 80 পয়সা, 780 টাকা 100 ডিমের দাম। এখন মার্কেটে ভালো উৎপাদন আছে, পাইকারিতে আমাদের লস হচ্ছে না, কিন্তু ফার্মের অবস্থা তো খারাপ হচ্ছে। ছোটখাটো ফার্মতে এই বাজার থাকলে টিকবে না। পাইকারিতে বড় ব্যবধানে দাম কমলেও তেমন একটা প্রভাব নেই মাত্র 750 মিটার দূরের কাউরান বাজারে। ডজনে 25 থেকে 30 টাকা বেশিতে হয় বেচা কেনা। লাল ডিম বিক্রি করতেছি আমরা 120 টাকা, সাদা ডিম বিক্রি করতেছি 110 টাকা। 9 টাকা 10 পয়সা করে ডিম কিনছে, এখন 10 টাকা করে আমরা বিক্রি করতেছি। কয়েক মিটার দূরে তুলনামূলক পাইকারি খ্যাত দোকানে আবার এক ডজনের দাম পড়ে 108 থেকে 110 টাকা। 108 টাকা পড়তে আছে পাইকারি দাম বিক্রি করি এই দামে, আর আমরা খুচরা বেশি 110 টাকা। ডিমের দাম বেড়ে গেলে যেমন ভোক্তার ব্যয় বাড়ে, তেমনি কমে গেলে লোকসানে পড়েন খামারিরা। এ অবস্থায় অস্বস্তি শঙ্কা দূর করতে সরকারকে মধ্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ পোল্ট্রি বিশেষজ্ঞদের। আমরা যেমন আলু, পেঁয়াজ যেমন স্টোরেজ করি, মানে এই ধরনের একটা স্টোরেজ ফ্যাসিলিটি সরকারিভাবে আমাদেরকে কিন্তু যদি দাম কমার সময় তারা যদি ডিমটা স্টোরেজ করে রাখতে পারে, তাহলে কিন্তু আমাদের সারা বছর ডিমের চাহিদা মোটামুটি একটা যোগান, সাপ্লাই ডিমান্ডটা একেবারে ভারসাম্য থাকবে। সহজলভ্য এই প্রাণীজ প্রোটিন সরবরাহে কোনো অসাধু চক্রের হস্তক্ষেপে দাম যেন অযৌক্তিক পর্যায়ে না যায়, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সবার অবস্থাই গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর 4:30টার দিকে ঘটনাস্থলে আকস্মিক গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে এই পরিবারের 6 জনই দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সকাল 7:40 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন তাদেরকে। দগ্ধদের মধ্যে আছেন মোহাম্মদ জলিল মিয়া, আনেজা বেগম, আসিফ মিয়া, সাকিব মিয়া, মনিরা এবং 6 বছর বয়সী শিশু ইভা। চট্টগ্রামের বৃহত্তম গুমাই বিলে চলছে ধান তোলার উৎসব। অনেক কৃষক ব্যস্ত মাড়াইয়ের কাজে। অন্যান্য বছরের তুলনায় এই বছর ফলন ভালো হওয়ায় দম ফেলার ফুরসত নেই তাদের। নিগার মেহেরিন রিনির রিপোর্টে বিস্তারিত। সোনালী রঙের হাতছানি, হালকা রোদ নেমে আসার শান্ত দুপুরে কৃষকেরা ব্যস্ত হয়ে উঠেছেন ধান তোলার উৎসবে। স্নিগ্ধ বাতাসের সাথে এখানে কিছুক্ষণ পরপর দোলা দিয়ে যাচ্ছে এক ঝাঁক সবুজ টিয়া পাখির দল। হেমন্তের আগমনে এমন দৃশ্যের দেখা মিলবে বাংলাদেশের অন্যতম শস্য ভাণ্ডার খ্যাত গুমাই বিলে। যে বিলের ধান শক্তি যোগায় কৃষকের ঘরে, গতি দেয় দেশের অর্থনীতিতে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর পাহাড়ের কোল ঘেঁষা প্রায় 3000 হেক্টর জমির বিশাল শস্য ভাণ্ডার গুমাই বিল। চট্টগ্রাম অঞ্চলের এটি সবচেয়ে বড় বিল ও সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। প্রতি মৌসুমের মতো এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। এজন্য বর্তমানে ধান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। কেউ ধান কাটছেন, কেউ বা মাড়াই করছেন। বছর একটু ধান ভালো হয়েছে, আগের মতো গত বছরের তো এখন এই বছর বেশি ভালো হয়েছে। শেষ করলে আবার কি জ্বালা ফেলাইবো, আবার শেষ করবো, আবার শেষ শুরু করবো। ফরমাইশ আছে না। নতুন ধান ঘরে তোলার পর কৃষক মাতবেন নবান্ন উৎসবে। শহুরে যান্ত্রিকতায় নবান্নের ছোঁয়া কিছুটা মলিন হয়ে গেলেও পুরোপুরি হারিয়ে যায়নি এখানকার চাষিদের কাছে। ফসল ভালো হলে কি দাম পায় না, দাম ওই সিন্ডিকেট করে ব্যবসায়ী হলে দানার দাম ওই সময় কম দিয়ে কিনে, পরে যেতে
যা গ্যাস শেষ হয়ে যায় ওই সময় দাম বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে গুমাইবিলে প্রায় 2400 হেক্টর জমিতে এবছর আমন আবাদ হয়েছে। নিগার মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম। নভেম্বর ডিসেম্বর পদ্মা মেঘনায় ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়লেও এবছর ভিন্ন চিত্র। নদীতে জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এতে মানবেতর জীবনযাপন করছেন চাঁদপুরের জেলেরা। সাগরে নিষিদ্ধ জল ব্যবহার করে ছোট মাছ ও পোনা ধ্বংস করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। মৎস্য গবেষকরা বলছেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে নদীতে মাছের সংকট তৈরি হয়েছে। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। নদীর তীরে বসে জাল মেরামত করছেন জেলেরা। অনেকেই জাল ফেলছেন পানিতে, তবেই মিলছে না কাঙ্ক্ষিত মাছ। চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না ইলিশ সহ অন্যান্য মাছ। এতে বিপাকে পড়েছেন জেলেরা। তারা জানান অন্য বছরে এ সময় প্রচুর মাছ জালে ধরা পড়লেও এবছর উল্টো চিত্র। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তারা। সাগরে নিষিদ্ধ জাল ব্যবহার করে ছোট মাছ ও পোনা ধ্বংস করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে মাছ না থাকায় ফাঁকা স্থানীয় আড়তগুলো। দিন দিনে মাছের অকাল, দিন দিনে শূন্য যাইতেছে। মেশিন দিয়ে চালিয়ে লম্বা এই মাথা এগুলো চাপ দিয়ে এবার মাছ টানে। এই ধরনের মাছ এই দেশে আসতে পারে না। উপরের পানি ওইটা হলো বিষাক্ত পানি। ওই পানির কারণে বিভিন্ন জাতি মাছ আছে, এই মাছ ওই ডিমের নষ্ট হয়ে যায়। দানা ফানা করে খাওয়ান লাগে, এই দোয়ানো ভাই ওই দোয়ানো ভাই ওই দোয়ানো ভাই। বেশিরভাগ এনের মানুষ সব না খাই খাওয়ান লাগে। হ্যাঁ ফরে যারে ফোলা ফাইন ফরাইতে অনেক কষ্ট হয়, ফোলা ফাইন ফরান যায় না। মৎস্য গবেষকরা বলছেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে নদীতে মাছের খাদ্য সংকট তৈরি হয়েছে। পাশাপাশি সাগর মোহনায় পোনা নিধনের নেতিবাচক প্রভাব পড়েছে নদীতেও। প্লাঙ্কটনিক ফ্যাক্টর, এই ক্লাইমেটিক ফ্যাক্টর, এই মানুষসৃষ্ট ফ্যাক্টর, আলটিমেটলি সবাই কিন্তু এই অ্যাজ এ সিঙ্গেল স্পিসিস ইলিশের উপরে প্রেশার দিচ্ছে। পাশাপাশি ইলিশ সহ নদী, প্রাকৃতিক নদীর যে বাস্তু সংস্থান, টোটাল যদি ইকোসিস্টেমটা লস হয়ে যায়, ফুড চেইন, ফুড ওয়েব যদি নষ্ট হয়ে যায়, আমার কিন্তু মাছ ইলিশ তো থাকবে না, অন্যান্য মাছও থাকবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অন্তত 50,000 জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। অনুকূল পরিবেশ থাকায় গত কয়েক বছরে পার্বত্য অঞ্চলে কমলার চাষ বাড়লেও রোগ এবং চাষাবাদ খরচ বাড়ায় চলতি বছর আবাদ কমেছে 150 হেক্টর। এতে দুশ্চিন্তায় বাগানীরা। লাভজনক চাষাবাদ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। অনুকূল পরিবেশে রাঙামাটিতে কমলার চাষ বাড়তে থাকলেও চলতি বছর ফলন কমায় দুশ্চিন্তায় বাগানীরা। গত বছরের থেকে বছর একটু কম ফলন হয়েছে। আমি একটু টেনশনে আছি, লসের দিকে বেশি সম্ভাবনা। কমলার বাগান থেকে আমি ওই মালিক থেকে 320 টাকা করে আনি, এখানে দোকানে 350 টাকা করে বিক্রি করি। শুধু ফলনই কমেনি, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে চাষাবাদ খরচ। এতে দিন দিন পার্বত্য জেলায় কমছে কমলা চাষের আগ্রহ। কৃষকের কাছে আমার অনুরোধ থাকবে যে সঠিক সময় হারভেস্ট করে এবং তার যথেষ্ট পরিচর্যা করে তাকে খাদ্য দিতে হবে, অনুখাদ্য দিতে হবে, তাহলে পরবর্তীতে অবশ্যই ইনশাআল্লাহ ভালো ফলন আশা করা যায়। আর পরামর্শ না মেনে খেয়াল খুশিমতো ফল সংগ্রহ ও গাছের পরিচর্যা জ্ঞানের অভাবেই এমন বিপর্যয় বলছে কৃষি বিভাগ। 3-4 বছর আগে আমার ছিল এখানে প্রায় 600 হেক্টর জমিতে কমলার বাগান। এই বছর মূলত 450 হেক্টর জমিতে কমলার বাগান আছে এবং আস্তে আস্তে কমতেছে এই কমলার বাগানটা। এটার মূল কারণ হচ্ছে পরিচর্যা করাটা জটিল এবং এই পরিচর্যায় এখানকার চাষিরা অভ্যস্ত না। কৃষি বিভাগের তথ্য, গেল 2 বছরে জেলায় 150 হেক্টর কমলা বাগান কমেছে। বর্তমানে 400 হেক্টর কমলা বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,500 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় প্রায় 1,500 মেট্রিক টন কম। সময় সংবাদ, রাঙামাটি। চলছে পর্যটনের ভরা মৌসুম। কক্সবাজার জুড়ে থাকার কথা লাখো পর্যটকের ভিড়, কিন্তু সৈকত শহর এখন অনেকটাই নীরব। ফাঁকা সৈকত, ব্যবসায়ীদের দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় থমকে আছে দেশের সবচেয়ে বড় পর্যটন এই শহরটি। তবে আগামী বড়দিন এবং ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকের মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন।
বর্তমানে কোথাও নেই পরিচিত ভিড়, নীরবতা এই শহরে ছড়িয়ে আছে অনিশ্চয়তা। দুশ্চিন্তায় সাগর পাড়ের ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, জেটস্কি ও বিচ বাইক চালক এবং কিটকট ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ চলতেছে, আমরা ঠিকমতো কর্মচারী বেতনও দিতে পারতেছি না, নিজেরাও চলতে পারতেছি না। অন্যান্য সময় আপনার এখানে লক্ষাধিক মানুষ থাকে, আপনার সবসময় অলওয়েজ খুব জমজমাট থাকে বীজটা আপনার, এখন তো আপনার লোক নেই। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। পর্যটক সংকটে ফাঁকা কক্সবাজারের সড়ক, নেই চিরচেনা যানজট। হোটেলগুলোর সামনে পর্যটকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন যানবাহন চালকরা। লোকজনের জন্য বসে আছি, হোটেল দেখে বের হবে, আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, দোকানের ভাড়াও তুলতে পারি না। গত বছর ডিসেম্বর জুড়ে যেখানে উপচে পড়া ভিড় ছিল, সেখানে এবার বুকিং নেমে এসেছে মাত্র 20%। রেস্তোরাঁগুলোর ব্যবসাও কমেছে আশঙ্কাজনকভাবে। আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। আশানুরূপ সেই ব্যবসাটা হচ্ছে না এবার ডিসেম্বরে। 16 ডিসেম্বর এখনো 80% রুম খালি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সামনের এই ডিসেম্বর মাসের যে 16 ডিসেম্বর 31st নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সকালের সময়। এবার আন্তর্জাতিক খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সমরাস্ত্র প্রযুক্তি হস্তান্তরে একমত হয়েছেন দুই নেতা। নয়াদিল্লিতে মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষে অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেন পুতিন। এছাড়া 2030 সালের আগে দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদে পরিকল্পনাও চূড়ান্ত করেছে দুই দেশ। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ভারতের জন্য অবিচ্ছিন্ন জ্বালানি ও তেল সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% আমদানি শুল্ক ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া জ্বালানি সহযোগিতা কমাবে না বলেও স্পষ্ট বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও কূটনীতিক সম্পর্ক বহিরাগত চাপের মধ্যেও স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন দুই নেতা। যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নতুনভাবে সাজানোর বিষয়ে সমঝোতা হয়, যার মধ্যে রয়েছে উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্মের যৌথ উৎপাদন। বিবৃতিতে রুশ নির্মিত অস্ত্র সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ ও উপাদান ভারতে তৈরি করতে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর বিষয়ে সম্মতি জানানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের আহ্বান জানান মোদি, পুতিন। পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন জানান ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাশিয়া। ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্ডনকুলমে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান রুশ প্রেসিডেন্ট। ভারত 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা 100 গিগাওয়াটে তুলতে চাইলে রাশিয়ার সঙ্গে উচ্চ প্রযুক্তি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে দুই দেশ একমত হয়। দ্বিতীয় সাইট বরাদ্দ নিয়ে দ্রুত সিদ্ধান্তের কথাও জানিয়েছে নয়াদিল্লি। 2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $100 বিলিয়ন উন্নীত করতে 5 বছর মেয়াদী অর্থনৈতিক সহযোগিতা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নয়াদিল্লি ও মস্কো। আরও বেশি ভারতীয় পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানায় রাশিয়া। ভারতের পক্ষে বলা হয়, লক্ষ্যমাত্রার আগে এই বাণিজ্য লক্ষ্য অর্জন সম্ভব। পাশাপাশি জাতীয় মুদ্রার লেনদেন বাড়ানো, বিনিয়োগ সুরক্ষা চুক্তি ত্বরান্বিত করা এবং উচ্চশিক্ষা ও মহাকাশ গবেষণা খাতে যৌথ প্রকল্পেও একমত হয়েছে দুই দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৌশভোজে অংশ নেয়ার পর পুতিনকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকে অত্যন্ত ইতিবাচক আখ্যা দিয়ে রুশ উপপ্রধানমন্ত্রী বলেন, ভারতীয় কোম্পানিগুলোর রাশিয়ায় নতুন অংশীদার খুঁজে নেয়ার এটাই উপযুক্ত সময়, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনবে। সৌজন্যমূলক আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান পুতিন এবং 2026 সালে মোদীকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায় ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব দিতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে সম্মতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, কিন্তু সংবিধান লঙ্ঘনের অভিযোগে আদেশটি আটকে দেন বিচারিক আদালত। এখন সুপ্রিম কোর্টই নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অভিবাসী বাবা মায়ের সন্তানরা আগের মতো সক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে কিনা। প্রায় 160 বছর ধরে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী বলছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই যারা এখানকার বিচার ব্যবস্থার আওতায় তারা মার্কিন নাগরিক, ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য। ট্রাম্পের আদেশ ছিল অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না, কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। দুটি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের। এখন সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মা ও তাদের নবজাতকদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে, আর যদি বাদীদের পক্ষে যায় তাহলে বৈধ অবৈধ অবস্থান নির্বিশেষে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে গাজার খান ইউনুসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরেও জোরালো হচ্ছে আগ্রাসন। আশ্রয়কেন্দ্রে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্কুল বন্ধ, সেবা বিঘ্ন ও অবরোধে স্থবির হয়ে পড়েছে গোটা অঞ্চল। ইসরায়েলি অভিযানে নতুন বাস্তুচ্যুতি সংকট তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সীমান্ত নিরাপত্তা জোরদারের সামরিক বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে বেইজিংয়ে বৈঠক শেষে দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছেন শি জিনপিং ও ইমানুয়েল ম্যাক্রো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হেলিকপ্টার দিয়ে হামলা ও আর্টিলারি শেলিংয়ে রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। উত্তর গাজার বেত লাহিয়াতে আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ পূর্ব ও উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যা পুরো উপত্যকার অর্ধেকেরও বেশি। রামাল্লার উত্তরে জালাজন শরণার্থী শিবিরে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। অভিযানের সময় ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে। জাতিসংঘ বলছে জেনিন ও টুবাসে ইসরায়েলি অভিযান নতুন করে বাস্তুচ্যুতির সংকট তৈরি করছে। স্কুল বন্ধ, সেবা বিঘ্ন ও অবরোধে গোটা অঞ্চল স্থবির। ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনও রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে। মূল শাসন কাঠামো নিয়ে বিভাজন দূর না হওয়া পর্যন্ত পরিকল্পনাটি সামনে এগোচ্ছে না। এমন অবস্থায় সীমান্ত নিরাপত্তা জোরদারে আগামী বছরের বাজেটে 27 বিলিয়ন থেকে 34 বিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেল আবিব জানায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্র সমাধানকেই একমাত্র কার্যকর পথ বলে উল্লেখ করেছেন। তারা গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানান। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয় বেইজিং ও প্যারিস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই পর্যায়ে সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ বন্ধ হলো পাকস্থলীর রক্তক্ষরণ। লন্ডনে নেয়ার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। হাসপাতালের শাশুড়ির পাশে ডাক্তার জুবাইদা। আগারগাঁওয়ের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ। শিশুসহ একই পরিবারের 6 জন দগ্ধ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, সবার অবস্থায় গুরুতর। দানার জমি আছিল যে বালু সব বইরে দো এই বালু ফলাই দেন 10 টাকা 8 টাকা সমানত আছে। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। আইনের তোয়াক্কা করছে না কেউ। রাজুকের পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। জবাবদিহি নিশ্চিতের তাগিদ।
এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে আমি মালিহা সুহরাওয়ার্দী। সঙ্গে থাকুন সময়।